তিস্তা এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত বাংলাদেশে ৩৮ বছর যাবৎ পরিচালিত একটি আন্তঃনগর ট্রেন। ঢাকা রেলওয়ে স্টেশন হতে জামালপুরের দেওয়ানগঞ্জ পর্যন্ত ট্রেনটি সপ্তাহে ৬ দিন নিয়মিতভাবে চলাচল করে থাকে। বাংলাদেশের উত্তরবঙ্গের বা জামালপুর এলাকার জন্য বা ময়মনসিংহ রোডের জন্য এই ট্রেনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সাথে এই ট্রেনটি রয়েছে বাংলাদেশ সর্বোচ্চ র্যাক বহন করার সক্ষমতা। আশা করি আজকের এই ভিডিওতে চেষ্টা করব এই তিস্তা এক্সপ্রেস নিয়ে আপনাদের সম্পূর্ণ একটি তথ্য তুলে ধরার জন্য। আশা করি আমার এই ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের আগামী ভ্রমণে সহযোগিতা করবে। আসসালামু আলাইকুম, সকলকে নতুন একটি দিনে ময়মনসিংহ রেল স্টেশন থেকে সকলকে স্বাগতম। আজকে বিকেল ৫টায় আমি তিস্তা এক্সপ্রেসে জার্নি করতে যাচ্ছি, তো সেটা নিয়ে আজকে আমার এই ভিডিও শুরু হতে যাচ্ছে। তো আজকে জার্নি করতে যাচ্ছি তিস্তা এক্সপ্রেসে। তো ময়মনসিংহ থেকে আমার আগে ইচ্ছা ছিল একটা তিস্তা এক্সপ্রেস জার্নি করা। আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল এই তিস্তা এক্সপ্রেস নিয়ে, তো আমি আগেও কথা দিয়েছিলাম আপনাদের তিস্তা এক্সপ্রেস করবো। আজকে প্রচুর গরম, তো দেখতে পারতেছেন ঘেমে গেছে অলরেডি। তো ময়মনসিংহ থেকে ৫টা ৬ এখানে আর কি তিস্তা এক্সপ্রেস আসবে। তো ঢাকাতে মেবি 8:30 কি 9টার মধ্যে ঢাকা পৌঁছাবে। তো আজকেই তিস্তা এক্সপ্রেস নিয়ে একটি সোলোটাও দিতে চাচ্ছি এবং আমার অভিজ্ঞতা কীরকম সেটা আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। তো আশা করি সম্পূর্ণ ভিডিওতে পাশে থাকবেন। এখন ঘড়িতে কাটা 4টার কিছু সময় পর তো ময়মনসিংহ রেল স্টেশনে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন দাঁড়িয়ে আছে, যেটি কিনা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আমরা এই ট্রেনে যাব না, এরপরে মোহনগঞ্জ আসবে, তারপরে তিস্তা এক্সপ্রেস। তো সেটাতেই আমরা জার্নি করতে চাচ্ছি। আমি অনলাইন সময়গুলোতে আমি এই ট্রেনের কোনো টিকিট আমি অনলাইনে পাই নাই, তো সেক্ষেত্রে আমি এটা আজকে এখান থেকে কাউন্টার থেকে টিকিট কাটার চেষ্টা করব। কিন্তু হতাশার বিষয় যে ময়মনসিংহ স্টেশনে খুবই টিকিটের পরিমাণ কম, যা কিনা আমার চিন্তারও বাইরে ছিল। তো সেই ক্ষেত্রে আমাকে সাধারণ স্ট্যান্ডিং টিকিট কাটতে হবে। আমার সবচেয়ে বড় অবাক লেগেছে, এত বড় একটি স্টেশন, এখানে যদি এরকম টিকিট এত কম থাকে তাহলে আসলে অসুবিধা হয়ে যায়। তো আমি 145 টাকা করে একটি স্ট্যান্ডিং টিকিট করলাম, যেহেতু আমার সিট বা আমি এসিতে কোথাও টিকিট পাই নাই। তো আজকে এভাবেই আপনাদের সাথে জার্নি করব, তো আশা করি কোনো অসুবিধা হবে না। এইদিকে আমি টিকিট করে আসার পর এদিকে জামালপুর থেকে আসা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের শিডিউল পড়ে গেছে। তো সেই ক্ষেত্রে এখানে ট্রেনটি ছেড়ে যাবে। তো রাইট টাইমে বলা যায় এটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তো এই ট্রেনগুলোতে মূলত অনেক যাত্রী চাপ থাকে এবং বিশেষ করে ময়মনসিংহ রোডে সবসময় যাত্রী চাপ দেখা যায়, যেটা অন্যান্য রুটে আসলে তুলনায় দেখা যায় না। আমার সবচেয়ে ভালো লাগছে যে ঠিক এর অল্প কিছু সময় মোহনগঞ্জ এক্সপ্রেস ময়মনসিংহ স্টেশনে ঢুকে যায়, কারণ এই ট্রেনের পরপরই রাইট টাইমে তিস্তা এক্সপ্রেস ঢুকবে। তো এটা খুবই ভালো বিষয়, কারণ আমি যতগুলো ট্রেন দেখলাম সব কিছু রাইট টাইম মেনটেন করেই এটি যাচ্ছে। অতএব বিকাল 5টা 5 মিনিটে আমাদের তিস্তা এক্সপ্রেস রাইট টাইমে ময়মনসিংহ রেল স্টেশনে ঢুকতেছে। তো আজকে 2908 সিরিয়ালের লোকোমোটিভ নিয়ে আমাদের এই ট্রেনটি যাত্রা করবে। মূলত এই রুটে 3000 সিরিজের লোকোগুলো চালানো কষ্টকর বা রিস্ক থাকে, তো সেই ক্ষেত্রে 2900 সিরিয়ালেই এই কোচগুলো পরিচালনা করা হয়। যেহেতু আমি স্ট্যান্ডিং টিকিট করেছি, তো সেক্ষেত্রে আমার নির্দিষ্ট কোনো বগি নেই। তো সেক্ষেত্রে আমি এসি কোচ ব্যতীত আমি সব কিছুতে যেতে পারবো। তো ঠিক ঘড়িতে এখানে 5 মিনিট ওয়েট করার পরই আমাদের এই তিস্তা এক্সপ্রেস আজকে জার্নি শুরু করলো। তো মোটামুটিভাবে ময়মনসিংহ থেকে খুব একটা যাত্রী চাপ আমি আজকে খেয়াল করি নাই। তো মোটামুটি আমার যতটুকু মনে হচ্ছে খুব ভালোভাবেই যেতে পারবো। আর এমনিতেও এই রোডে খুব বেশি স্টপেজ নেই, যার কারণে এটি নন স্টপ একটি ট্রেনই বলা যায়। তো এর পরবর্তী স্টেশন গফরগাঁও স্টেশন, তাছাড়া আর কোনো স্টেশন এটি থামবে না। তো এই ট্রেনের কোচ সম্পর্কে যদি আপনাদেরকে ধারণা দিই, এটি একটি পিটি ইনকা কোচ, যেটি কিনা ইন্দোনেশিয়া থেকে আমদানি করা। তো সিটগুলো যদি বলতে পারেন এসি এবং শোভন চেয়ার সিনে যেটাই বলেন সব কিছু সিমিলার। তো অন্যান্য ট্রেনগুলোতে আমি যেরকম সিটগুলো দেখিয়েছি যে পিটি ইনকা যা হয়, তো সবগুলো এরকমই। তো এর কোনো তুলনায় এখানে ফ্যান থেকে শুরু করে চার্জিং সকল সুবিধাই আছে। তো যাত্রী সেবার জন্য এটি কমফোর্ট খুবই বলা যায়। তিস্তা এক্সপ্রেস মূলত 707/708 রেলের হিসেবে প্রতিনিয়ত ঢাকা থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত চলাচল করে। এই ট্রেনটি সর্বমোট 212 কিলোমিটার পথ অতিক্রম করে, যেটি কিনা আগের ভিডিওতে
অগ্নিমিনা প্রায় সমান। অগ্নিমিনা 213 কিলোমিটার মতো জার্নি করে। তো সেই ক্ষেত্রে আবার এই ট্রেনটি 1886 সালে প্রতিষ্ঠিত হয়। তো এটিও একটি খুব পুরাতন ট্রেন এবং খুবই বিলাসবহুল কোচ বলা যায়। এই ট্রেনের টয়লেট নিয়ে যদি বলি, অন্যান্য পিটিএন কোচের যেরকম টয়লেট হয় এটা সেরকমই, কিন্তু এখানে আমি টয়লেটের দরজা যে আছে এটার যে কি বলে দরজা লক, এটা আমি ভাঙা পেয়েছি, যেটি কিনা আমার কাছে একটু খারাপ লেগেছে, কারণ এখানে ইউজ করার মতো অবস্থা নেই। কিন্তু পর্যাপ্ত পানি এখানে ছিল। আর এখানকার পয় পরিষ্কারের কথা যদি বলি, অন্যান্য পিটিএনকা যেরকম অন অ্যাভারেজ পরিষ্কার থাকে এটা ছিল। যেহেতু এটি সবসময় যাত্রী চাপ থাকে, তো সেই ক্ষেত্রে যতটা সম্ভব এখানেই করা হয়, কিন্তু এখানে আমি কোনো প্রকার টিস্যু পাইনি। এই মুহূর্তে আমরা অতিক্রম করতেছি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় এরিয়া। এখানে ছোট্ট একটা সুন্দর রেলওয়ে স্টেশন আছে, কিন্তু আন্তনগর ট্রেন সেখানে দাঁড়ায় না, কিন্তু এই স্টেশনটি খুব সুন্দর। আমার ইচ্ছা ছিল এই স্টেশনে নামার, বাট সেই সুযোগটা আমার হয় নাই। কিন্তু আপনারা যদি আসেন তো চেষ্টা করবেন এই কৃষি বিশ্ববিদ্যালয়ে এখানে আসার জন্য। আজকে আমার যাত্রার সঙ্গে ছিল এই ছোট ছোট কিছু ছানাপোনা ছিল। তো যাদেরকে দেখে তাদের সাথে সময় কাটিয়ে আমার অবশ্যই ভালো লেগেছে। তো এই রুটগুলোতে এরকম অনেক যাত্রী পাবেন। আর আরেকটু অবাক করার বিষয় আপনাদেরকে যে দেখাই, এই রোডের অবস্থা, আমি রেল লাইনের অবস্থাতে কত বাজে, এটার এই কোচের নাড়াচড়া দেখলে বুঝতে পারবেন কতটা ভয়ঙ্কর। তো অবশ্যই যারা জার্নি করবেন এখানে দাঁড়াবেন না, এটা অবশ্যই রিস্কি। তো এটা আপনাদেরকে বলবো, দরজায় এমনিতেই নিয়ম নেই যে দুই বগির মাঝখানে দাঁড়ানো। তো এটা আপনারা সবসময় সতর্ক থাকবেন। মূলত ট্রেন জার্নিগুলোতে আমি দরজায় এরকম মানুষকে বসে কখনোই আমি জার্নি করতে উৎসাহ প্রদান করব না। এটি সবসময় রিস্ক, কারণ সময়ের থেকে জীবন মূল্য অনেক বেশি। তো আপনারা কখনোই এটা করবেন না। সেই সাথে আমরা এই মুহূর্তে ক্রসিং করতে যাচ্ছি আউলিয়ানগর রেলওয়ে স্টেশন। এর আগে একটা রেল স্টেশন ছিল ফাতেমানগর, সেটা দাঁড়ায় না। এই আউলিয়ানগর রেল স্টেশনেও কোনো প্রকার ট্রেন দাঁড়ায় না। মাঝে মাঝে যদি ক্রসিং হয় সেই ক্ষেত্রে এখানে ট্রেন দাঁড়ায়, তাছাড়া এখানে কোনো প্রকার এই ট্রেনে স্টপেজ নেই। স্টেশনটি খুব সুন্দর। এখন ঘড়িতে কাটা সন্ধ্যা 6টার কাছাকাছি। তো আমরা গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশ করতেছি। এখানে একটি 5 মিনিটের যাত্রা বিরতি হবে। এটি ছিল আমাদের যাত্রাপথের আজকের প্রথম যাত্রা বিরতি। তো এখান থেকে প্রচুর পরিমাণে ঢাকার যাত্রী থাকে, মূলত ময়মনসিংহ এবং গাজীপুর এরিয়া কাছাকাছি হয়। এখান থেকে সবসময় প্রচুর পরিমাণে মানুষ থাকে। তো এর আগের ভিডিওতে এই গফরগাঁও স্টেশনের একটা ডিটেলস আপনাদেরকে বলেছিলাম। তো সর্বোপরি সবসময় এটি রেলওয়ের জন্য গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। তিস্তা এক্সপ্রেস ট্রেনের সময়সূচি নিয়ে যদি একটু বলি, ঢাকা থেকে প্রতিদিন যাত্রা করতে সময় লাগে 5 ঘন্টা 10 মিনিট, অর্থাৎ ঢাকা থেকে যখন যায় তখন 5 ঘন্টা 10 মিনিট লাগে দেওয়ানগঞ্জ পর্যন্ত। আবার যখন সেই দেওয়ানগঞ্জ থেকে এটি আবার ঢাকাতে ব্যাক করতে, সেক্ষেত্রে 5 ঘন্টা 25 মিনিটের মতো সময় লাগে, কারণ এখানে আরেকটি স্টপেজ বেশি, সেই জন্য সময়টাও বেশি লাগে। ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, এই ট্রেনটি আর বেশি লেট করবে না, রাইট টাইমে আশা করি ছেড়ে যাচ্ছে। আমি কোনো ডিলে দেখতে পারতেছি না, 10-15 মিনিটের ডিলে থাকে। তো এটা রেলওয়েতে খুব বড় একটা ম্যাটার না। তো ট্রেনটি রাইট টাইমে ছেড়ে যাচ্ছে, সেটা আমার কাছে খুব ভালো দিক। আর এই জন্য আমার মনে হয় যে এই ট্রেনটি কেন বাংলাদেশের সবচাইতে দীর্ঘবাহী ট্রেন। এই ট্রেনটি কিন্তু মূলত 18/36টি কোচ এটি বহন করে থাকে, অর্থাৎ 18টি বগি এখানে আছে। তো যেটি কিনা বাংলাদেশে অন্যান্য ট্রেনে খুব বেশি দেখা যায় না। অনেকে মনে করে যে সুবর্ণা এক্সপ্রেস বা সোনার বাংলা এক্সপ্রেস খুব বেশি র্যাক গ্রহণ করে, কিন্তু এই ট্রেনটি মূলত বাংলাদেশে সবচেয়ে বেশি র্যাক বহন করে থাকে। একটি মজার বিষয় ছিল যে এই ট্রেনগুলোতে মূলত আন্তনগর হলে এখানে খুব হিজড়াদের কিছু উপদ্রব এখানে দেখা যায়, যেটি কিনা আন্তনগর ট্রেনে এটা অন্যান্য যাত্রীদের জন্য খুব খারাপ লাগে। তো এটা আমি চাই না এখানে এই ট্রেনগুলোতে এরা থাকুক। তো আমি বাংলাদেশ সরকারের কাছে বলবো যে এসব মানুষদের জন্য তাদের আলাদা কর্মসংস্থানের সুযোগ দাও, তা নাহলে এরকম তারা প্রথমত মানুষকে হেনস্থাও করে, তো যেটা ঠিক না। তাদের যদি কোনো একটা ব্যবস্থা হয় তো আশা করি এটি তাদের জন্য
বাস্তবিক জীবনে খুব উপকারে আসবে। এই ট্রেনটি মূলত খুব বেশি স্টপেজ দেয়, একটা সেমি নন স্টপ ট্রেন বলা যায়। তো সেই ক্ষেত্রে ঢাকা রেলওয়ে স্টেশন এবং ঢাকা থেকে যাওয়ার পথে যদিপুর রেলওয়ে স্টেশনে এটি যাত্রা বিরতি দেয়, কিন্তু আসার পথে সেটি দেয় না। তারপর গফরগাঁও রেলওয়ে স্টেশন, ময়মনসিংহ রেলওয়ে স্টেশন, পিয়ারপুর রেলওয়ে স্টেশন, জামালপুর রেলওয়ে স্টেশন, এলান্দা বাজার রেলওয়ে স্টেশন, তারপর ইসলামপুর রেলওয়ে স্টেশন এবং সর্বশেষ দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনে ট্রেনটি স্টপেজ দিয়ে থাকে। ট্রেনটিতে মোটামুটি সকল শ্রেণীর কোচের দেখা পাওয়া যায়। তো সেক্ষেত্রে এখানে স্নিগ্ধা শ্রেণীর ভাড়া যদি বলে থাকি 478 টাকা, ফার্স্ট ক্লাস হয়ে থাকে 386 টাকা, তারপর শোভন চেয়ারের রেগুলার প্রাইস 250 টাকা এবং এসি সিটটিতে যেটা আপনারা ব্যবহার করতে চান তো সেই ক্ষেত্রে 575 টাকা আপনাদেরকে দিতে হবে, সেই সাথে অনলাইন চার্জ 20 টাকা অ্যাড করা হবে। তো গফরগাঁও থেকে আসার পর কয়েকটি রেল স্টেশন পড়ে, যেমন মশাখালী, কাউরাইট, সাতখামার, শ্রীপুর, এগুলো কোনো স্টেশনে ট্রেনটি দাঁড়ায় না এবং এটি সম্পূর্ণ গিয়ে থামবে হলো বিমানবন্দর রেলওয়ে স্টেশন। কিন্তু যেহেতু আমরা যদেপুর ঢোকার আগে ট্রেনটি দাঁড়িয়ে যায়, কারণ এখানে আপনারা জানেন রাজশাহী থেকে আসা এবং ময়মনসিংহ থেকে আসা দুইটি লাইন এখানে যুক্ত হয়েছে। তো এখানে সিগন্যাল আসা পর্যন্ত আমাদেরকে এখানে কিছুক্ষণ সময় ওয়েট করতে হয়েছে। এই মুহূর্তে আমরা প্রবেশ করতে যাচ্ছি জয়দেবপুর রেলওয়ে স্টেশন। তো আপনাদেরকে বলেছিলাম জয়দেবপুর রেলওয়ে স্টেশন মূলত তিস্তা এক্সপ্রেস দাঁড়ায় না। যদি আপনারা ঢাকা থেকে আসেন তো সেই ক্ষেত্রে ঢাকা থেকে দেওয়ানগঞ্জ যাওয়ার পথে একটি স্টপেজ দেয়। এখানে অলরেডি একটা ট্রেনের সাথে আমাদের ক্রসিংও হচ্ছে। তো আপনাদের এই ট্রেনে যদি সময়সূচি নিয়ে যদি বলতে চাই তো সেক্ষেত্রে ঢাকা থেকে সকাল 7:30টায় এটি একবার ছেড়ে আসে এবং দুপুর 12:40-এ এটি দেওয়ানগঞ্জ পৌঁছায় এবং দেওয়ানগঞ্জ থেকে বিকাল 3টায় ছেড়ে আসে ঢাকায় 8:30-এর মধ্যে ট্রেনটি বিমানবন্দর হয়ে তারপর ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছায়। জয়দেবপুর স্টেশন ক্রস করার পর আমরা এখন ঢুকতেছি টঙ্গী রেলওয়ে জংশন স্টেশনে। এখান থেকে মূলত চট্টগ্রাম বা সিলেটগামী যে রেল লাইন সেটার সাথে এই টঙ্গীর রেল স্টেশনের সংযুক্ততা রয়েছে। তো সেক্ষেত্রে এখানে জয়দেবপুর রেল স্টেশনের মতো এখানেও একটু ট্রেন স্লো করা হয় এবং সিগন্যালের জন্য অপেক্ষা করতে হয়, কিন্তু এই যাত্রায় আমাদের এখানে অপেক্ষা করতে হয়নি। তো আমরা এখানে একটু স্লোভাবে এখান থেকে আমরা রেল স্টেশন ক্রস করে চলে যাচ্ছি এবং অবশ্যই এখানে আসলে আপনাদের ফোন সাবধানে রাখবেন, কারণ টঙ্গী স্টেশন হাইজাকার এবং ছিনতাইকারীদের জন্য খুবই একটি কি বলা যায় এটা স্বর্গ রেল স্টেশন। এখন ঘড়িতে কাটার সময় 8:25 মতো। ট্রেনটি প্রায় 20 মিনিট লেটে চলাচল করতেছে, কিন্তু রেলওয়ে খাতে আমার কাছে 20 মিনিট লেট বা ডিলেতে চলা এটা খুব বেশি আহামরি সময় না। এই ট্রেনটি এখন আর ছেড়ে যাবে না, ঢাকাতে আসার পর সেটি আবার কালকে সকাল 7:30-এ ছেড়ে যাবে। তো সেক্ষেত্রে এটা খুব বেশি সমস্যার কথা না, এই কারণ এটি রাইট টাইমে আবার আগামীকালকে পৌঁছা যেতে পারবে। তো আজকে তিস্তা এক্সপ্রেস ভ্রমণ আমার কাছে বরাবরই সবসময় স্মরণীয় হয়ে থাকবে। আজকে চেষ্টা করেছি স্বল্প পরিসরে আপনাদেরকে এই ট্রেন নিয়ে একটি যতটুকু আপনাদেরকে সহযোগিতা করা যায়, তো জানি না কতটুকু সফল হয়েছে, বাট আমি চেষ্টা করেছি। তো আজকে আমি ঢাকা পর্যন্ত যেতে চাইছিলাম, বাট সময় সংকটের কারণে আমি যেতে চাচ্ছি না। তো আমি এখান থেকে নেমে যাব। এটি হলো বর্তমান ট্রেনের বগির অবস্থা, মোটামুটি সব যাত্রী নেমে গেছে। তো মোটামুটি ঢাকা বিমানবন্দর আসলে প্রায় ম্যাক্সিমাম 80% যাত্রী নেমে যায়। এটা ঢাকা রেলওয়ের নতুন কোনো চিত্র না। তো আজকে আমার যাত্রা এই পর্যন্তই ছিল। আমি ট্রেন থেকে নেমে গেছি। ট্রেনটি মূলত 3 মিনিটের মতো এখানে ওয়েট করে তারপর এখান থেকে ছেড়ে যায়, যেহেতু তারপর 5 মিনিট সময় নেয় এখান থেকে ছাড়তে। তো আজকে আমার যাত্রা এখানেই ছিল। তো আপনাদের যদি কোনো তিস্তা এক্সপ্রেস নিয়ে কোনো ডিটেলস আপনাদেরকে তথ্য প্রয়োজন পড়ে তো অবশ্যই আমাকে জানাবেন, আপনাদেরকে সাধ্যমতো সেটি দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।